হ্যালো এভরিওয়ান, আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। যাদের যাদের স্বপ্ন ডাব্লিউবিসিএস এ বা বি গ্রুপ, তারা নিশ্চয়ই জানো তোমাদের একটা অপশনাল পেপার লিখতে হয় 400 নাম্বারের। এবং যারা অপশনাল পেপার হিসাবে জিওগ্রাফি সাবজেক্টটা নিয়েছো বা নেবে ভাবছো, তাদের কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। কারণ সপ্তাহে 5 দিন, শনি আর রবিবার বাদ দিয়ে, ঠিক রাত 10:30টার সময় তোমরা এখানে অপশনাল জিওগ্রাফির ওপর ক্লাস পাবে, সেটাও সম্পূর্ণ ফ্রিতে। তোমরা যদি একটু খোঁজ নাও তাহলে দেখবে অপশনাল পেপারের যে কোর্সগুলো হয়, মিনিমাম 8 থেকে 10 হাজার টাকা কোর্স ফি হয়। ইভেন তুমি বাংলার কোনো ইউটিউব চ্যানেলে এইরকম সিরিজ কিন্তু খুঁজে পাবে না। তাই যদি ভালো লাগে, ভালো না লাগলে অন্য ব্যাপার, যদি ভালো লাগে একটু 1 সেকেন্ড সময় নষ্ট করে ভিডিওটাকে লাইক দিয়ে দিও, তোমার কমেন্টে তোমার মতামত জানিও, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো যাই হোক, চলো আর টাইম নষ্ট না করে আমরা শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে অপশনাল জিওগ্রাফির, ঠিক আছে, কি অ্যাডভান্টেজ আছে, কি ডিসঅ্যাডভান্টেজ আছে, কি সিলেবাস আছে, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আমি আলোচনা করেছি। তো যারা দেখোনি অবশ্যই দেখে নিও। এবং আজকে ক্লাস শুরু করার আগে আমি তোমাদের একটা রিকোয়েস্ট করতে চাই, এই সিরিজের প্রত্যেকটা ক্লাস তোমরা কিন্তু পর 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 দেখবে। এমন না যে 1 নাম্বার ক্লাসের পর 5 নাম্বার দেখছো, কিচ্ছু বুঝতে পারবে না। একদম সিলেবাসে যা আছে পর পর, লাইন বাই লাইন আমি কিন্তু তোমাদের ক্লাস করাবো, ঠিক আছে? একটা সিঙ্গেল নাম্বার বা কোশ্চিন এদিক ওদিক হবে না, এতটুকু গ্যারান্টি দিচ্ছি। ওপেন প্ল্যাটফর্মে, প্রাইভেট হলে অন্য ব্যাপার ছিল, ওপেন প্ল্যাটফর্মে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের শুধু এইটুকুই রিকোয়েস্ট, তোমরা পর 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 দেখবে, তাহলেই কিন্তু জলের মতো স্বচ্ছ হয়ে যাবে অপশনাল পেপারটা, নাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না। অনেক ছাত্রছাত্রী আছে একটা কোশ্চিন দিলে বলতেই পারে না এটা কোন সেকশনের কোশ্চিন, অপশনাল পেপারে পেপার 1-এর কোশ্চিন নাকি পেপার 2-এর, নাকি গ্রুপ এ না গ্রুপ বি, কনফিউজড আছে। তো প্রথম দিনের ক্লাসটা করলে সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তবুও আমি আরেকবার একটু আজকে বলে দিই, একটু কনসাইজ ওয়েতে। দেখো, তোমাদের যে অপশনাল পেপার আছে, অপশনাল জিওগ্রাফি, এটা টোটাল 400 নাম্বার, ঠিক আছে? দুটো ভাগ, একটা হচ্ছে পেপার 1, পেপার 1, আরেকটা হচ্ছে পেপার 2। পেপার 2 তোমরা জানো অপশনাল পেপার কত নাম্বারে হয়? 400 নাম্বারের হয়। তো পেপার 2 এটার জন্য 200 নাম্বার, পেপার 1 এটার জন্য 200 নাম্বার, ঠিক আছে? টোটাল 400 নাম্বার। পেপার 1 এর মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে গ্রুপ এ, আরেকটা হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বি টপিক কি আছে? গ্রুপ এর যে বিষয়বস্তু সেটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি। ফিজিক্যাল জিওগ্রাফি আছে এখানে, ঠিক আছে? ফিজিক্যাল জিওগ্রাফি আছে। এখানে কি আছে? এখানে আছে হিউম্যান জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফি আছে। এখান থেকে 100 নাম্বার, এখান থেকেও 100 নাম্বার, টোটাল 200 নাম্বার। বোঝা গেল? পেপার 2 এর ক্ষেত্রে এখানেও এইরকম ভাবে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গ্রুপ এ, আরেকটা হচ্ছে তোমার গ্রুপ বি। গ্রুপ এ যেটা, এটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, যেটা তোমাদের মেন্সের জন্য পড়তে হয়, ইন্ডিয়ান জিওগ্রাফি। আর গ্রুপ বিতে আছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, যেটাও কিন্তু তোমাদের মেন্সের জন্য পড়তে হবে, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তো আমি কিন্তু এইভাবে সিলেবাস ওয়াইজই তোমাদের পরপর পরপর এগোবো। তো আমাদের সিলেবাসে প্রথমেই আছে, দেখবে গ্রুপ এ ফিজিক্যাল জিওগ্রাফি, যার মধ্যে 5টা টপিক আছে। কি? এক হচ্ছে জিওমরফোলজি। অ্যাকচুয়ালি এটা শুধু জিওমরফোলজি নয়, এর মধ্যে জিও টেকটনিকের পার্টটাও কিছুটা আছে, ঠিক আছে? মানে ভূমিরূপ বিদ্যা। এই যে আমাদের পৃথিবী আজ থেকে কোটি কোটি বছর আগে তোমার একটা অগ্নিপিণ্ড ছিল, ধীরে ধীরে সেটা ঠান্ডা হয়েছে, বর্তমান রূপ নিয়েছে, শিলার জন্ম হয়েছে, পৃথিবীর স্ট্রাকচার হয়েছে, তৈরি হয়েছে, যে সেটা কি, সেগুলো পড়তে হবে। বিভিন্ন থিওরি আছে এইগুলো নিয়ে। এই যে মহাদেশগুলো আজকে আমরা দেখছি, আমেরিকা একটা জায়গায় রয়েছে, ভারত একটা জায়গায় রয়েছে, এগুলো কি এক সময় একই ছিল? না, একই ছিল না, সেইগুলো নিয়ে থিওরি আছে, ঠিক আছে? আমাদের যে প্লেটগুলো মুভ করছে সেইগুলো নিয়ে থিওরি আছে। বিভিন্ন বায়ুর ক্ষয়কার্য, নদীর ক্ষয়কার্য,
তোমার হিমবাহের ক্ষয়কার্য বা তাদের সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ তৈরি হয়, সেই জিনিসগুলো কিন্তু এই টপিকের মধ্যে আছে। তো আমরা এটা দিয়েই কিন্তু আজকে ক্লাস শুরু করব, ঠিক আছে? এছাড়া কি আছে? এছাড়া আছে তোমার ক্লাইমেটোলজি, ক্লাইমেটোলজি, ঠিক আছে? এছাড়া আছে তোমার ওশিনোগ্রাফি। ওশিনোগ্রাফি মানে হচ্ছে তোমাদের মহাসাগর বিদ্যা, মানে মহাসাগরীয় বিদ্যা। আর কি আছে? আছে তোমাদের এনভায়রনমেন্ট জিওগ্রাফি, এনভায়রনমেন্ট জিওগ্রাফি। আর আছে তোমাদের তোমার কার্টোগ্রাফি, কার্টোগ্রাফি বা রিমোট সেন্সিং। এখানে তোমাকে কোনো ম্যাপ এঁকে দেখাতে হবে না, বাট তোমাকে থিওরিগুলো জানতে হবে, ঠিক আছে? যে কোন ম্যাপটাকে কি বলে, কি বিষয়, কিভাবে একটা ম্যাপ আঁকতে হয়। তোমাকে স্কেল ধরে ধরে আঁকতে হবে না, তোমাকে ভাষায় লিখতে হবে, ঠিক আছে? কোনো প্র্যাকটিক্যাল যে স্কেল ধরে ধরে আঁকতে হচ্ছে এরকম কোনো বিষয় নেই, যেটা আমি আগের দিনও কিন্তু ক্লিয়ার করেছি তোমাদের সামনে। তো সেক্ষেত্রে এখানে জিওমরফোলজি এটা দিয়েই আজকের আমাদের ক্লাস। অবশ্যই অবশ্যই আমি বলছি, প্রথম থেকে তুমি যদি প্রত্যেকটা ক্লাস পর করো, এই অপশনাল জিওগ্রাফির প্রতিটা জিনিস একদম জলের মতো ক্লিয়ার হবে। এবং আবার আমি বলছি, একটা সিঙ্গেল নাম্বার এদিক ওদিক হবে না, সেটা তুমি দেখতে পাবে। কারণ আমি দেখো ওপেনলি বলছি, কোনো প্রাইভেট ক্লাস নয় কিন্তু, এটা ওপেন প্ল্যাটফর্মে বলছি, একটা নাম্বার এদিক ওদিক হবে না। কিভাবে যাচাই করবে? যখন আমি জিওমরফোলজি কমপ্লিট করে ফেলবো, এটা ছোট একটা টপিক, যখন আমি এখান থেকে সমস্ত কোশ্চিনগুলো করে ফেলবো, তখন তুমি ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারে যত ধরনের কোশ্চিন এসছে সেটা একটু দেখে নিও, তাহলেই বুঝতে পারবে যে আমি কি করাচ্ছি আর সত্যি সেগুলো আসে কিনা, ঠিক আছে? দেখো অ্যাজ এ সিভিল সার্ভেন্ট হিসাবে তোমাকে এইগুলো একটু যাচাই করতেই হবে, ঠিক আছে? কারণ এখানে তোমার লাইফের ব্যাপার আছে। ওকে, তো যাই হোক, তাহলে আমরা আজকে শুরু করছি জিওমরফোলজি আর জিওটেকটনিক। এর প্রথম কোশ্চিন যেটা দিয়ে অ্যাকচুয়ালি শুরু হয় সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তোমার আর্থ, ইন্টেরিয়ার অফ আর্থ, যেখানে আমরা কোর পড়বো, মেন্টাল পড়বো এবং ক্রাস্ট পড়বো, ঠিক আছে? আমাদের যে ইনার স্ট্রাকচার আছে পৃথিবীর, সেটা সম্পর্কে আজকে আমরা পড়বো। তোমাদের একটু কষ্ট করে নোটটা তৈরি করতে হবে, ঠিক আছে? কারণ নোট তৈরি করলে তোমরা, কারণ দেখো ডেসক্রিপটিভ মানেই হচ্ছে লেখা প্র্যাকটিস। যত বেশি লিখবে, যত বেশি ডায়াগ্রাম করবে, তত বেশি এখানে তুমি পারফেক্ট হবে। তো অবশ্যই নোট পিডিএফ এর ভরসায় থেকো না, তোমরা অবশ্যই এখানে কিন্তু খাতায় প্রতিটা জিনিস নোট করতে থাকবে, ঠিক আছে? ওকে, দেখো আমাদের যে পৃথিবী, আজকে আমরা এই পৃথিবীর ওপরে দেখতে পাচ্ছি, ধরো এটা আমাদের, সাপোজ ধরো এটা আমাদের পৃথিবী, ঠিক আছে? এই পৃথিবী একটা সময় আমরা জানি যে একটা অগ্নিপিণ্ড ছিল। এই পৃথিবীর সৃষ্টি নিয়ে বিভিন্ন রকম থিওরি আছে, যেটা আমি একটা অন্য ক্লাসে তোমাদের বলবো। বিভিন্ন রকম সোর্স থেকে বলা হচ্ছে যে পৃথিবীটা এইভাবে এইভাবে তৈরি হয়েছে, কিন্তু একদম যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোনো থিওরি আছে তা কিন্তু নেই। যেমন বিগ ব্যাং থিওরিটাকে সব থেকে বেশি গ্রহণযোগ্য মনে করা হয়, কিন্তু এছাড়াও আরো অনেক ব্যক্তি আছে যারা বিভিন্ন রকম থিওরি দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি একদম যে 100% বৈজ্ঞানিক পদ্ধতিতে কেউ প্রমাণ করে দিয়েছে যে পৃথিবী কিভাবে তৈরি হয়েছে তা কিন্তু নেই, ঠিক আছে? তো আমরা ধরেই চলছি যে পৃথিবী একটা সময় একটা অগ্নিপিণ্ড ছিল, তারপর কোটি কোটি বছর ধরে এই পৃথিবীটা ঠান্ডা হয়েছে, ঠিক আছে? এবার ঠান্ডা হচ্ছে কোথায়? পুরো পৃথিবীটাই কি ঠান্ডা হয়ে গেছে? আজকে আমরা মাটির ওপরে যে শিলা দেখতে পাচ্ছি, আজকে আমরা রূপান্তরিত শিলা দেখতে পাচ্ছি, আগ্নেয় শিলা দেখতে পাচ্ছি, পৃথিবীর এইখানটাতেও কি সেই রকম অবস্থা আছে? সেই রকম শিলা আছে নাকি এখানে অন্য কন্ডিশন আছে? তাহলে সেক্ষেত্রে আমরা বলবো না, পৃথিবী কিন্তু এখনো ঠান্ডা হচ্ছে, ঠিক আছে? পৃথিবী, আমি যদি একদম ওপরের লেয়ার দেখি তাহলে দেখবো এটাই ঠান্ডা হয়েছে এবং শিলায় পরিণত হয়েছে, কিন্তু এখনো পৃথিবীর যে অভ্যন্তর সেটা কিন্তু উত্তপ্ত অবস্থায় আছে, ঠিক আছে? এটাই আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু। একদম আমরা দেখব পৃথিবীর স্ট্রাকচার, পৃথিবীর ইনার স্ট্রাকচার, ঠিক আছে, আজকের ক্লাসে। ওকে, চলো তাহলে শুরু করি আজকের ক্লাস। আমি এই যে ছবিটা আঁকলাম, ধরো সাপোজ এটা, এখান থেকে যদি আমি এই অংশটাকে কেটে নিই, কেটে এইখানে বের করি, আপাতত আমি তোমাদের বোঝাচ্ছি, তারপর নোট কিরকম হবে সেটাও বলে দেবো। এইটাকে, এই খণ্ডটাকে আমি যদি কেটে বের করে এখানে নিয়ে আসি, তাহলে আমি কি পাবো? তাহলে আমি এরকম ভাবে একটা স্ট্রাকচার পাবো, তাই না? চলো এটাকে আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? ওকে, দেখো তাহলে আমরা কি দেখতে পাই? একদম ওপরে ধরো এইটা রয়েছে
তোমার পাহাড় পর্বত, এইভাবে তোমার ক্রাস্ট, ভূপৃষ্ঠ। ঠিক আছে, ভূপৃষ্ঠ যেটা। এবার তোমরা আমাকে বলো, এই যে মহাসাগর রয়েছে, ঠিক আছে, মহাসাগরের নিচেও তো কোনো ক্রাস্ট আছে, না হলে মহাসাগরটা কি ভাসমান অবস্থায় আছে? মহাসাগর যেটা, তার নিচেও তো কোনো তল আছে, না হলে তো জলটা এমন তো না যে ওটা বাতাসে ভেসে আছে বা উপরে ভেসে আছে, তা তো না। মহাসাগর নিচেও একটা তল আছে বা একটা ক্রাস্ট আছে। তাহলে এইটাকে আমি জল হিসাবে ধরছি। ঠিক আছে, ধরো এটা জল, তাহলে জলের নিচে এটা কি আছে? এটাও কিন্তু একটা লেয়ার আছে। বোঝা যাচ্ছে? তাহলে এইটাকে আমরা কি বলছি? ক্রাস্ট বা ভূপৃষ্ঠ। এর ওপরই কিন্তু আমাদের এই আহ, পাহাড় পর্বত মালভূমি যাই বলো না কেন, আমরা এই যে বিল্ডিং যা ইচ্ছা দেখছো তুমি, এগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। তাহলে ক্রাস্ট আমি এখানে দেখলাম দুটো রকমের আছে। কি? একটা হচ্ছে কি মহাদেশীয় ক্রাস্ট, তাই তো, কন্টিনেন্টাল তোমার ক্রাস্ট, মহাদেশীয় ভূত্বক। ওকে, আর কি দেখলাম? মহাদেশীয় ভূত্বক, এটা হচ্ছে কি তোমার, এটা একটা। আর এই যে মহাসাগরটা রয়েছে বা জল রয়েছে, এর নিচেও তো একটা ত্বক আছে। তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি মহাসাগরীয়। খুব ভালো করে বুঝবে, হ্যাঁ, এমনি লিখতে পারবে, একবার বুঝে গেলে জিনিসগুলো এমনি তুমি লিখে চলে আসবে। মহাসাগরীয় তোমার ত্বক, ভূত্বক। ঠিক আছে, মানে ওশিয়ানিক ক্রাস্ট। এটা হচ্ছে তোমার কন্টিনেন্টাল ক্রাস্ট, এটা হচ্ছে ওশিয়ানিক ক্রাস্ট। ওকে, ঠিক তার নিচে আমরা দেখব কি, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত এই পুরো এরিয়াটাকে বলা হচ্ছে কি তোমার গুরুমণ্ডল। ঠিক আছে, মেন্টাল বলা হচ্ছে। তো এর মধ্যে এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। কি ভাগ? একটা হচ্ছে বহিঃ গুরুমণ্ডল, আমি এটা লিখে দিচ্ছি। এইটাকে বলছে কি? এটাকে বলছে বহিঃ গুরুমণ্ডল, গুরুমণ্ডল। আর এইটাকে বলছে অন্তঃগুরুমণ্ডল। ঠিক আছে, অন্তঃগুরুমণ্ডল। মানে এটা হচ্ছে আউটার মেন্টাল আর এটা হচ্ছে ইনার মেন্টাল, দুটো মিলিয়ে গুরুমণ্ডল। এবার প্রশ্ন হচ্ছে, আমাদের ক্রাস্ট যেখানে শেষ হয়ে যাচ্ছে তারপরই গুরুমণ্ডল শুরু হচ্ছে, তাহলে গুরুমণ্ডল যেটা, এটা কত কিলোমিটার পর্যন্ত আছে? তাহলে এইটা আমরা দেখব 2900 কিলোমিটার পর্যন্ত আছে। ক্লিয়ার? কত কিলোমিটার? 2900 কিলোমিটার পর্যন্ত আছে। এবার প্রশ্ন তোমাদের যে স্যার, তাহলে ক্রাস্টটা কত দূর ছড়িয়ে আছে? ক্রাস্টের ক্ষেত্রে দেখো, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে। তবে যেটা মহাদেশীয় ক্রাস্ট, ঠিক আছে, সেটা 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত এবং মহাসাগরীয় ক্রাস্ট 70 কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করেছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অনেক জায়গাতে এটাও বলা হয় যে প্রায় ধরে নাও 100 কিলোমিটার পর্যন্ত এই ক্রাস্ট বিস্তার লাভ করেছে। তো আমি এবারে যে ধরে নিলাম 100 কিলোমিটার পর্যন্ত এই ক্রাস্ট কি করেছে, তোমার বিস্তার লাভ করেছে। বোঝা যাচ্ছে? 100 কিলোমিটার পর্যন্ত, 0 থেকে 100 কিলোমিটার পর্যন্ত। ওকে, 2900 কিলোমিটার পর্যন্ত কি আছে তোমার? গুরুমণ্ডল কিন্তু 2900 কিলোমিটার রয়েছে। বোঝা যাচ্ছে? গুরুমণ্ডল 2900 কিলোমিটার পর্যন্ত রয়েছে। তারপর যদি আমি দেখি, এখান থেকে একদম এই পর্যন্ত, এটা হচ্ছে 6378। তোমরা সকলেই জানো পৃথিবীর যে একদম কেন্দ্রমণ্ডল, তার গভীরতা কত? 6378 কিলোমিটার। ওকে, তাহলে 2900 কিলোমিটার থেকে 6378 কিলোমিটার যে এরিয়াটা, এটাকে আমরা কি বলছি? এইটাকে আমরা বলছি কেন্দ্রমণ্ডল। পুরোটাকে আমরা বলছি কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, বা কোর বলছি, এটাকে বলা হয় কোর। এই কোরটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আপার কোর। ঠিক আছে, এটাকে বলছে বহি কেন্দ্রমণ্ডল। এটাকে আমরা কি বলবো? বহি কেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডল বা আউটার কোর। আর এইটাকে আমরা কি বলছি? অন্তঃকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল বলছি। বোঝা গেছে? এই যে দেখতে পাচ্ছ, এইখান থেকে আমি এটাকে আলাদা ইয়ে করে দিচ্ছি। এইটা, এই যে হলুদ ডট ডট, এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। আর এইটা যেটা দেখতে পাচ্ছ, এইটা, এটা হচ্ছে তোমার গুরুমণ্ডল। বোঝা গেছে? ক্লিয়ার? এটা 5100 কিলোমিটার পর্যন্ত
এই 2900 থেকে 5100 পর্যন্ত বহিঃকেন্দ্রমণ্ডল, আর 5100 থেকে 6378 পর্যন্ত এটা হচ্ছে তোমার অন্তঃকেন্দ্রমণ্ডল। এইটা হচ্ছে পৃথিবীর স্ট্রাকচার। এবার এই যে আমি ক্লাসিফিকেশনটা করলাম বা ভাগটা করলাম, কিসের বেসিসে করলাম? এই ভাগটা আমি করলাম যে কি অবস্থায় পৃথিবীর স্ট্রাকচারটা রয়েছে, কি কম্পোজিশন রয়েছে। যদি আমি লিকুইডের দিক থেকে দেখি যে কি রকম অবস্থায় আছে এটা, ঠিক আছে, সেই হিসাবে আমি দেখব এই যে গুরুমণ্ডল দেখতে পাচ্ছ, এর ঠিক ওপরে একটা লেয়ার আছে, ঠিক আছে, এর ওপরে একটা লেয়ার আছে এখানে। এইটাকে আমরা কি বলছি? এইটাকে আমরা বলছি অ্যাসথেনোস্ফিয়ার। ঠিক আছে, কি বলছি? অ্যাসথেনোস্ফিয়ার। তাহলে আমাদের এই যে ভূত্বক, এটা আমি লিখে দিই, এটাকে আমরা বলছি, আচ্ছা তার আগে যেটা রয়েছে এই যে ক্রাস্ট, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি লিথোস্ফিয়ার। এটাকে আমরা বলছি লিথোস্ফিয়ার, লিথোস্ফিয়ার বলছি, ঠিক আছে, শিলামণ্ডল বলছি। তার নিচে রয়েছে কি? তার নিচে এইটা হচ্ছে তোমার এইটা, এটাকে আমরা বলছি অ্যাসথেনোস্ফিয়ার। ঠিক আছে, এটা অ্যাসথেনোস্ফিয়ার। ওকে, কি অবস্থা আছে সেই পরিপ্রেক্ষিতে। আর একদম নিচে যে কেন্দ্রমণ্ডল দেখতে পাচ্ছ, সেটাকে বলা হচ্ছে কি? তোমার মেসোস্ফিয়ার বলা হচ্ছে। সেটা কি বলা হচ্ছে? মেসোস্ফিয়ার, সেটাকে কিন্তু বলা হচ্ছে। ওকে, চলো, তো মেন ভাগ কিন্তু এটাই, বহিগুরুমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, আর তার উপরে তোমার ভূত্বক বা তোমার ক্রাস্ট। বোঝা গেল? যার মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে কি ওশেনিক ক্রাস্ট, আর একটা হচ্ছে তোমার কন্টিনেন্টাল ক্রাস্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। কারো কোনো ডাউট থাকলে বলবে, কারো কোনো রকম ডাউট থাকলে বলবে। এবার দেখো, এই যে অ্যাসথেনোস্ফিয়ার দেখতে পাচ্ছ, এইটা রয়েছে কি অবস্থায়? এটা রয়েছে তরল সান্দ্র অবস্থায়, তরল ও সান্দ্র অবস্থায়, মানে চিপচিপে চিপচিপে টাইপ। এটা পুরোটাই গরম ম্যাগমা দ্বারা গঠিত, লাভা বা ম্যাগমা দ্বারা গঠিত। ঠিক আছে, এইটা এর ওপরই কিন্তু এই যে ক্রাস্ট, এটা কিন্তু রয়েছে, অর্থাৎ প্লেটগুলো, যে প্লেট, টেকটনিক প্লেট যেগুলো ভাসমান রয়েছে, এই অ্যাসথেনোস্ফিয়ারের ওপরেই কিন্তু এইগুলো রয়েছে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার কিনা? আশা করি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা প্রত্যেকটা বিষয় সম্পর্কে ডিটেলসে জানবো, যেটা আমাদের লিখতে হবে নোটে। ঠিক আছে, দেখে নাও। একটা হচ্ছে কি, আমরা বলছি দ্য আর্থ ক্যান ডিভাইডেড ইনটু ওয়ান অফ টু ওয়েজ, অর্থাৎ আমাদের যে পৃথিবীর স্ট্রাকচার আছে, এটাকে আমরা একটা বা দুটো ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে মেকানিক্যালি, আরেকটা হচ্ছে তোমার কেমিক্যালি। একটা হচ্ছে কি তোমার যান্ত্রিকভাবে, আরেকটা হচ্ছে তোমার, এক সেকেন্ড, একটা হচ্ছে তোমার যান্ত্রিকভাবে মেকানিক্যালি, আরেকটা হচ্ছে তোমার তোমার কেমিক্যালি কম্পোজিশন অনুসারে। ঠিক আছে, বোঝা গেল? ওকে, তো এখানে মেকানিক্যালি মিনিং কি বলছে? মেকানিক্যালি বা যান্ত্রিকভাবে এর মানে হচ্ছে দ্য স্টাডি অফ লিকুইড স্টেটস, ইট ক্যান বি ডিভাইডেড ইনটু লিথোস্ফিয়ার, অ্যাসথেনোস্ফিয়ার এবং তোমার মেসোস্ফিয়ার, যেটা আমি তোমাদের বললাম। ঠিক আছে, অর্থাৎ কোন অবস্থায় আছে সেইটাকে বলা হচ্ছে যান্ত্রিকভাবে ভাগ। তো সেক্ষেত্রে আমরা দেখছি কি, একটা রয়েছে লিথোস্ফিয়ার, একটা রয়েছে তোমার অ্যাসথেনোস্ফিয়ার, আরেকটা হচ্ছে তোমার মেসোস্ফিয়ার। তবে এই এই যে ভাগটা, এটা অতটা বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কেমিক্যালি যেটা ভাগ, যেটা হচ্ছে গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল এবং তার মধ্যেও যে ভাগগুলো রয়েছে। ঠিক আছে, তো সেইটাই এখানে দেখো বলছে বাট কেমিক্যালি অর বাই কম্পোজিশন। ঠিক আছে, কি রকম অবস্থায় আছে, কি কি দিয়ে তৈরি, সেই অনুসারে বাই কম্পোজিশন হুইচ ইজ দ্য মোর পপুলার অফ টু ক্যান বি ডিভাইডেড ইনটু দ্য ক্রাস্ট, অর্থাৎ ওপরের যে অংশটা রয়েছে এটাকে বলছে ক্রাস্ট, এবং তারপর বলছে গুরুমণ্ডল, এবং তারপর রয়েছে কি তোমার কেন্দ্রমণ্ডল। এবার গুরুমণ্ডল ভাগে দুটো ভাগ, এটা বলছে ইট ক্যান বি সাবডিভাইডেড ইনটু দ্য আপার অ্যান্ড লোয়ার মেন্টাল, অর্থাৎ বহিঃগুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডল, এই দুভাগে ভাগ করা যাচ্ছে, যেটা আমি তোমাকে একটু আগেই দেখালাম। এক সেকেন্ড, একটু আগেই তোমাদের আমি দেখালাম।
একটা হচ্ছে বহিঃগুরুমণ্ডল আর একটা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। এই দুটো মিলিয়ে কি, এই দুটো মিলিয়েই হচ্ছে আমাদের গুরুমণ্ডল। আর এটা কম্পোজিশন অনুসারে, ঠিক আছে, কেমিক্যালি কম্পোজিশন অনুসারে এই ভাগটা হচ্ছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, যার দুটো ভাগ, একটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল আর একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এখানে বলছে ক্রাস্ট যেটা, তার থিকনেসটা 0 থেকে 70 কিলোমিটার পর্যন্ত, অনেক জায়গায় 100 কিলোমিটারও দেখায়। তো 0 থেকে 70 কিলোমিটার, যেমন হিমালয়ের নিচে আমরা দেখতে পাবো, সেখানে কিন্তু আবার 100 কিলোমিটার বলা হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে বলছে দেখো 0 থেকে 70 কিলোমিটার পর্যন্ত এটা কিন্তু ঠিক রয়েছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার দেখো এখানে কি বলছে, এই যে আমি পৃথিবীর সম্পর্কে বললাম, এই যে আমি ছবিটা আঁকলাম তোমাদের সামনে, তাহলে এইটাকে আমি কিভাবে জানলাম, এই তথ্যটা কিভাবে জানলাম? এমন তো না যে আমি বই, ধরো আমি বই পড়েই জানলাম, কিন্তু যারা লিখেছে যে পৃথিবীর স্ট্রাকচারে এইরকম ভাগ আছে, এতশো কিলোমিটার পর্যন্ত এই ভাগগুলো রয়েছে, তারা কিভাবে জানলো? তারা তো পৃথিবীর নিচে ড্রিল করে সেখানে যায়নি, আর যাওয়া সম্ভব না, কারণ সেখানে প্রচন্ড উত্তাপ রয়েছে, তাপ রয়েছে। সেখানে আজ পর্যন্ত কোনো পৃথিবীর কোনো মেশিন যেতে পারবে না, বা সেরকম তো কিছু তৈরি হয়নি। তাহলে আমরা জানলামটা কোথা থেকে এই পুরো বিষয়গুলো, সেটাই এখানে বলছে। দেখো বলছে সোর্সেস টু স্টাডি দ্য আর্থ ইন্টেরিয়র। আমরা পৃথিবীর স্ট্রাকচার সম্পর্কে কিভাবে জানলাম? এর পেছনে বলছে যে দুটো সোর্স আছে, একটা হচ্ছে ডাইরেক্ট সোর্স আর একটা হচ্ছে তোমার ইনডাইরেক্ট সোর্স। ডাইরেক্ট সোর্স আর হচ্ছে তোমার ইনডাইরেক্ট সোর্স। ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট সোর্স মানে কি, আমরা ইনডাইরেক্টলি ওয়েতে পেয়েছি, যেমন সারফেস রক। আমাদের এই ভূপৃষ্ঠের ওপরে যে শিলা রয়েছে, সেই শিলাগুলো আমরা স্টাডি করে বুঝতে পারবো অ্যাকচুয়ালি কি, আমরা তো কম্পোজিশন অনুসারে ভাগ করেছি, তাহলে সেই শিলার মধ্যে নিশ্চয়ই কিছু কম্পোজিশন আছে, তার কিছু বৈশিষ্ট্য আছে, সেইগুলো আমরা গবেষণাগারে গবেষণা করেছি। আজকে যখন ভলকানিক ইরেপশন হচ্ছে, অগ্নুৎপাত ঘটছে, তাহলে অগ্নুৎপাতের সময় কি হয়, পৃথিবীর অভ্যন্তর থেকে ম্যাগমাটা ওপরে উঠে আসে। তাহলে সেই ম্যাগমাটা যদি আমরা স্টাডি করি, তাহলে আমরা বুঝতে পারবো যে স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে এখানে দেখো ভলকানিক ইরাপশন হোক বা সারফেস রক হোক বা মাইনিং প্রজেক্ট হোক, সরি এটা ডাইরেক্ট সোর্সের মধ্যে পড়ছি আমরা, ডাইরেক্ট সোর্সের মধ্যে। তো এখানে এগুলো কি ডাইরেক্ট সোর্সের মধ্যে, সারফেস রক হোক বা ভলকানিক হোক, মাইনিং প্রজেক্ট হোক, মাইনিং মানে আমরা কোনো মাইনিং করেছি, সেখান থেকে আস্তে আস্তে তলে খোদাই করেছি সেটা হোক, ড্রিলিং প্রজেক্ট হোক, এগুলো কি ডিপ ওশিয়ান ড্রিলিং প্রজেক্ট, মানে ড্রিল করে করে গর্ত করে করে দেখেছি, তার মানে এটা ডাইরেক্ট করছি আমরা, ডাইরেক্ট করছি। তো তাহলে সেক্ষেত্রে এটাই বলছে যে এইগুলো ডাইরেক্ট আমরা এইগুলোকে আমরা গবেষণা করতে পেরেছি, তার ফলে আমরা পৃথিবীর স্ট্রাকচার সম্পর্কে জেনেছি। কিন্তু তোমরা আমাকে একটু ভাবো, একটু ভালো করে ভাবো, ডাইরেক্ট সোর্স ততটা বেশি এফেক্টফুল নয়। কারণ দেখো আমরা একটু আগেই দেখলাম, যদি এটা পৃথিবীর স্ট্রাকচার হয়, ঠিক আছে, ধরো এটা পৃথিবীর স্ট্রাকচার, তো সেক্ষেত্রে এখানে রয়েছে অ্যাস্থেনোস্ফিয়ার মাত্র, তার নিচে অনেকটা আছে, তাই না? এবার ভলকানিক যখন ইরেপশন হয়, তখন এই অ্যাস্থেনোস্ফিয়ার থেকে ম্যাগমাটা উপরে আসে, সেটা আমরা গবেষণা করতে পারি। কিন্তু এর মাধ্যমে এইখানে কি আছে আমরা কিভাবে জানবো? জানতে পারবো? পারবো না। আমরা সারফেস রক, আমরা ওপরে যে শিলাটা আছে, এইটাকে আমরা কি করতে পারি, আমরা স্টাডি করতে পারি, তার মধ্যে কি কম্পোজিশন আছে সেটা আমরা বুঝতে পারি। কিন্তু এইটুকু বুঝে কি আমি এখানে বুঝতে পারবো? পারবো না, ঠিক আছে। আমরা মাইনিং প্রজেক্ট, আমরা যে মাইনিং প্রজেক্ট করি, সেখানে আমরা অনেক গর্ত করে অনেক দূর পর্যন্ত যাই, কিন্তু খুব জোর হলে কতটা, আমরা খুব জোর হলে এতটা গর্ত করতে পারবো, তার বেশি যেতেই পারবো না, 100 কিলোমিটার, তাও সম্ভব না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এইখানটা কিভাবে ইয়ে করবো, আমরা সেইখান সম্পর্কে পাবো না ধারণা। আমরা যে ড্রিলিং করি, আমরা যে ড্রিলিং করলাম, ধরলাম অত্যাধুনিক পদ্ধতিতে ড্রিলিং মেশিন নিয়ে এসে আমরা ড্রিলিং করছি, কিন্তু পৃথিবীর নিচে এত পরিমাণে তাপ রয়েছে, ঠিক আছে, পৃথিবী আজ পর্যন্ত কোনো ড্রিলিং মেশিন তৈরি হয়নি যেটা এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত কি ছাড়ো কেন্দ্রমণ্ডল পর্যন্ত আসবে, ঠিক আছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ডাইরেক্ট সোর্সের মাধ্যমে আমরা কিছু জানতে পারি, কিন্তু সেটা বেশি এফেক্টফুল কিন্তু নয়। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে আর কি সোর্স আছে? আর আছে ইনডাইরেক্ট সোর্স, ঠিক আছে। ইনডাইরেক্ট সোর্স, ইনডাইরেক্ট মানে ইনডাইরেক্ট ওয়েতে আমরা কিছু তথ্য পাই, যেমন টেম্পারেচার অ্যান্ড প্রেশার ভেরিয়েশন। দেখো বিভিন্ন যে লেয়ারগুলো রয়েছে, সেই লেয়ারগুলোর মধ্যে কিন্তু টেম্পারেচার বিভিন্ন রকম,
যত আমি কেন্দ্রের দিকে যাব তত টেম্পারেচার কিন্তু বাড়তে থাকবে প্রচন্ড হারে। ঠিক আছে, তার টেম্পারেচার একটা ভেরিয়েশন আছে এবং প্রেশারের ভেরিয়েশনও কিন্তু রয়েছে। ঠিক আছে, প্রেশারটা সবথেকে বেশি কেন্দ্রমণ্ডলের দিকেই থাকবে। তাহলে টেম্পারেচার আর প্রেশারটাকে যদি আমরা কোনোভাবে গবেষণা করতে পারি তাহলে কিন্তু একটা সঠিক ধারণা পেতে পারি। ঠিক আছে, সিসমিক ওয়েভ, সিসমিক ওয়েভ মানে এই যে ভূমিকম্প তৈরি হচ্ছে, এবার এই ভূমিকম্প তরঙ্গ এ কিন্তু কি করতে পারে, এ এর মধ্যে দিয়ে চলাচল করতে পারে। সাপোজ ধরো এখানে একটা ভূমিকম্প, কোনো কারণে একটা ভূমিকম্প সৃষ্টি হয়েছে, ভূমিকম্প, সেই তরঙ্গ সে এদিক ওদিক করে যাচ্ছে, কিন্তু ভূমিকম্পের তরঙ্গের বৈশিষ্ট্য অনুসারে, ঠিক আছে, কিছু তরঙ্গ তোমার লিকুইড মাধ্যম দিয়ে যেতে পারে না। তাহলে আমি সেখান থেকে বুঝতে পারবো যে এখানে লিকুইড মাধ্যম আছে, বোঝা যাচ্ছে, বা লিকুইড মাধ্যম দিয়ে গেলেও সেটা বেঁকে যায়, শ্যাডো জোন তৈরি করে। তো সেই কারণেই বলছি যে সিসমিক অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যে পৃথিবীর স্ট্রাকচার কিরকম আছে। আর কি, মেটিওরাইটস, মেটিওরাইটস মানে হচ্ছে, তোমরা জানো যে অনেক সময় বলা হয় যে পৃথিবীটা তৈরি হচ্ছে অনেকগুলো মেটিওরাইটস একসাথে লেগে লেগে তৈরি হয়েছে, তাই না, একসাথে এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে তারপর তৈরি হয়েছে, এটা মনে করা হয়। তাহলে আমরা গ্রহ নক্ষত্র মানে আমাদের মহাকাশে যে মেটেরাইট গুলো আছে, যেগুলো কোনো কারণে পৃথিবীতে এসে পড়ে, তার কোনো খণ্ড, সেইটাকে যদি আমরা চর্চা করতে পারি তাহলে তার কম্পোজিশন কিন্তু আমরা বুঝতে পারবো। পৃথিবীও তো এইরকম মেটেরাইট গুলোকে একসাথে হওয়ার ফলে তৈরি হয়েছে, এটা মনে করা হয়। তাহলে আমরা যদি মহাকাশে থাকা অন্য মেটেরিয়ালস গুলোর গবেষণা করতে পারি তাহলে সেক্ষেত্রেও আমরা পৃথিবীর স্ট্রাকচার সম্পর্কে একটা আইডিয়া করতে পারি, বা তার কি কম্পোজিশন আছে সেগুলো সম্পর্কে আইডিয়া করতে পারি। এছাড়াও তোমার গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি, এছাড়াও ম্যাগনেটিক ফিল্ড, এইগুলোর মাধ্যমে কিন্তু কিছুটা আইডিয়া পাওয়া যায়। তাহলে ওভারঅল আমি এখানে কি বুঝলাম, ওভারঅল আমি এখানে বুঝলাম, যতটা আমরা এখানে পড়লাম, এখানে আমরা বুঝলাম যে পৃথিবীর 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 এখানে যে ইনার স্ট্রাকচার আছে সেটাকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার মেকানিক্যালি মানে যান্ত্রিকভাবে, অর্থাৎ কোন অবস্থায় আছে, লিকুইড ফর্মে না কঠিন ফর্মে, সেই অবস্থায়। তো সেই অবস্থা আমরা কি দেখলাম, ক্রাস্ট আছে মানে লিথোস্ফিয়ার আছে, অ্যাটমোস্ফিয়ার আছে, মেসোস্ফিয়ার আছে, যেটা অতটাও বেশি ইম্পর্টেন্ট না। আর কি দেখলাম, আমরা দেখলাম কেমিক্যালি অর্থাৎ কম্পোজিশন অনুসারে, সেখানে দেখলাম যে ওপরে আছে ক্রাস্ট, তারপর আছে গুরুমণ্ডল, গুরুমণ্ডলের দুটো ভাগ, একটা হচ্ছে বহিঃগুরুমণ্ডল, একটা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল, আর তার নিচে আছে কেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডলের দুটো ভাগ, অন্তঃকেন্দ্রমণ্ডল আর হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল। ঠিক আছে, যেটা আমি ছবির মাধ্যমে বোঝালাম। তো এখানে আমরা অবশ্যই বুঝলাম ভাগগুলো। তাহলে আমরা এইগুলো সম্পর্কে জানলাম কিভাবে, দুটো সোর্সের মাধ্যমে, একটা ডাইরেক্ট সোর্স, একটা ইনডাইরেক্ট সোর্স। ডাইরেক্ট সোর্স মানে যেটা মানে ডাইরেক্টলি আমরা যেখান থেকে সোর্স জানতে মানে তথ্য জানতে পারছি, যেমন ড্রিলিং করে, মাইনিং করে, ঠিক আছে, আমরা তথ্য জানতে পারি, বোঝা গেল, বা ভলক্যানিক ইরেপশন হলো সেইটাকে গবেষণা করে, সেই ম্যাগমাটাকে গবেষণা করে, বা তোমার ক্রাস্টের কোনো শিলার গবেষণা করার মাধ্যমে জানতে পারি, এগুলো ডাইরেক্ট সোর্স। আর ইনডাইরেক্ট সোর্স মানে কি, যেমন মেটোরাইটস যেটা কোনো ভাবে পৃথিবীতে এসে পড়েছে সেটা আমরা গবেষণা করলাম, বা আমরা সিসমিক ওয়েভকে দেখলাম, বা গ্র্যাভিটেশন ফোর্স বা ম্যাগনেটিক ফিল্ড, এইগুলোকে আমরা তোমার গবেষণার মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি যে পৃথিবীর স্ট্রাকচারটা এরকম আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো, একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তোমার যদি জিওগ্রাফি কোনোদিনও নাও থাকে, আমি গ্যারান্টি দিচ্ছি পরপর পরপর জলের মতো বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। এখানে ইংলিশে সেই লেখাগুলোই আছে যেগুলো আমি তোমাদের বললাম, ঠিক আছে, আর্থ সারফেস, ভলক্যানোস, এইগুলো সম্পর্কে তোমরা এখান থেকে সেইগুলো পড়বে, মেটোরাইটস, গ্র্যাভিটেশন ফোর্স, ম্যাগনেটিক ফোর্স। তবে এগুলো তোমাদের এত ডিটেলসে লিখতে হবে না। দেখো আমরা যদি ডিটেলসে না বলি তাহলে কিন্তু তোমরা পড়ার সময় তোমাদের অসুবিধা হবে। তাই তোমাদের শুধু এইটুকু জিনিসগুলো জেনে রাখতে হবে যে এইগুলো সোর্স, এইগুলো এই, ঠিক আছে, এবং তারপর নিজের ভাষায় তোমাকে লিখতে হবে। আচ্ছা, এবার দেখো কি বলছে, বলছে স্ট্রাকচার অফ আর্থ ইন্টেরিয়ার। এবার আমরা আর্থ ইন্টেরিয়ার দেখব কি অনুসারে, অ্যাকর্ডিং টু কম্পোজিশন অনুসারে। একটা হচ্ছে ক্রাস্ট, একটা হচ্ছে মেন্টাল, আর একটা হচ্ছে কোর, ঠিক আছে, অর্থাৎ ভূপৃষ্ঠ, গুরুমণ্ডল, আর হচ্ছে তোমার কেন্দ্রমণ্ডল। যেখানে আমি যে ছবিটা আমি তোমাদের এঁকেছিলাম, এখানে দেখো সেই ছবিটাই দেওয়া আছে, ঠিক আছে, এখানে সেই ছবিটাই দেওয়া আছে, একদম 6378 কিলোমিটার পৃথিবীর কেন্দ্রমণ্ডল একদম, আর ওপরে রয়েছে দেখো ভূপৃষ্ঠ, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ ভূপৃষ্ঠ যেটা, ঠিক আছে, এইটার এইখানটায় দেখো, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে আর্থ ক্রাস্ট, এই তোমার কন্টিনেন্টাল ক্রাস্ট, আর এই সমুদ্র যেই ক্রাস্টের উপর রয়েছে এটা হচ্ছে তোমার কি ক্রাস্ট, এটা হচ্ছে ওশেনিক ক্রাস্ট বা মহাসাগরীয় ভূপৃষ্ঠ, ঠিক আছে। তার নিচে দেখো রয়েছে অ্যাসথেনোস্ফিয়ার,
আর এই অ্যাস্ট্রোস্ফিয়ার এই লাল অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গুরুমণ্ডলের পার্ট, ঠিক আছে। আর তার নিচে রয়েছে কি কেন্দ্রমণ্ডল, যেটাকে তোমার ফার্দার ডিভাইড করা হয়েছে দুভাগে, একটা হচ্ছে আউটার কোর, একটা হচ্ছে ইনার কোর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, যেহেতু আমাদের ডেসক্রিপটিভ নোট লিখতে হবে, তাই প্রত্যেকটা তোমার ইয়ে সম্পর্কে স্তর সম্পর্কে আমাদের একটু লিখতে হবে। যেমন একদম ওপরের যে স্তরটা আছে সেটা হচ্ছে ভূপৃষ্ঠ বা ক্রাস্ট। তাহলে এই ক্রাস্টের কি বৈশিষ্ট্য আছে, কি বিষয় একটু দেখে নেবো। দেখো, দ্য ক্রাস্ট ইজ দ্য আউটার মোস্ট সলিড পার্ট। তার মানে ভূপৃষ্ঠের একদম বাইরের অংশ, আউটার মোস্ট পার্ট, ভূপৃষ্ঠের একদম বাইরের সলিড পার্ট হচ্ছে এটা, ঠিক আছে। অ্যান্ড আ থিন লেয়ার অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর ওপরের একটা পাতলা স্তর, কারণ গুরুমণ্ডলের অনেকটা চওড়া, 2900 কিলোমিটার পর্যন্ত, ভাবো 100 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত গুরুমণ্ডল রয়েছে, 2900 থেকে 6378 পর্যন্ত কেন্দ্রমণ্ডল রয়েছে। তাহলে এই স্তরগুলো অনেকটাই মোটা, কিন্তু মাত্র ওপরের যে স্তরটা আমাদের ক্রাস্ট যেটা, সেটা কিন্তু অনেকটাই পাতলা, তাই এখানে থিন লেয়ার বলা হয়েছে এখানে, ঠিক আছে। দ্য ক্রাস্ট ইজ দ্য আউটার মোস্ট সলিড পার্ট অ্যান্ড দ্য থিন লেয়ার অফ দ্য আর্থ উইথ দ্য টোটাল থিকনেস নর্মালি বিটুইন 30 to 50 কিলোমিটার। এটা এভারেজ তোমার থিকনেস বলা হচ্ছে। দ্য থিকনেস অফ দ্য ক্রাস্ট ভ্যারিজ আন্ডার দ্য ওশিয়ানিক অ্যান্ড কন্টিনেন্টাল এরিয়াস, অর্থাৎ এই এরিয়ার, এই ভূপৃষ্ঠের যে থিকনেস আছে, এটা কিন্তু ওশিয়ানিক ক্ষেত্রে এবং কন্টিনেন্টাল ক্ষেত্রে, অর্থাৎ মহাসাগরীয় ও মহাদেশীয় ক্ষেত্রে এটা ভ্যারি করে, কম বেশি হয়। ওশিয়ানিক ক্রাস্ট ইজ থিনার, তাহলে এখান থেকে আমি কি পেলাম, আমি পেলাম ওশিয়ানিক ক্রাস্ট ইজ থিনার, অর্থাৎ মহাসাগরীয় যে ভূত্বক রয়েছে সেটা কিন্তু তুলনামূলকভাবে থিনার, অর্থাৎ পাতলা, 5 থেকে 30 কিলোমিটার, অ্যাজ কম্পেয়ার টু কন্টিনেন্টাল ক্রাস্ট, অর্থাৎ মহাদেশীয় ক্রাস্ট যেটা, সেটা কিন্তু তোমার বেশি পুরু, মহাসাগরীয় তোমার ভূপৃষ্ঠের তুলনায়, এটা কত, প্রায় 70 কিলোমিটার পর্যন্ত। ইভেন মনে করা হয় মাউন্টেনের নিচে, ঠিক আছে, এটা আরো বেশি দূর যেতে পারে, অর্থাৎ 100 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বোঝা গেল? কারণ আমরা এটা এই নিয়ে একটা থিওরি আছে, তোমরা দেখবে, ধরো একটা জলের বালতি আছে, এর মধ্যে যদি আমরা একটা কাঠের টুকরো রাখি, তা ওপরে যতটা ভাসবে তার তুলনায় নিচেও কিন্তু সে বেশি ডুবে থাকবে, তাই না? তো সেক্ষেত্রে এই এই থিওরির ওপরই বেস করে এটা আর কি আছে, যে মনে করা হয় যে পাহাড় পর্বত যতটা উপর দিকে যাবে তার নিচেও কিন্তু ততটাই গোড়ায় কিন্তু সেই বিষয়টা থাকবে। যেমন ভাবে বরফ, একটা উপরে একটা অংশ দেখা যায় কিন্তু তার বেশিরভাগ অংশ নিচে গেঁথে থাকে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের যেখানে পাহাড় পর্বতগুলো রয়েছে তার নিচেও কিন্তু ততটাই সেটা পুরু রয়েছে। যেমন হিমালয়ের ক্ষেত্রে যদি দেখি, তাহলে আমরা দেখবো যে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত নিচে কিন্তু আছে। ক্লিয়ার? তো এখানে সেটাই বলছে, দ্য কন্টিনেন্টাল ক্রাস্ট ইজ থিকার, continental crust is thicker in areas of major mountain systems, অর্থাৎ যেখানে পাহাড় পর্বত আছে সেখানে কিন্তু এটা বেশি তোমার পুরু, বেশি চওড়া। ইট as much as 70 to 100 কিলোমিটার thick in the Himalayan region, অর্থাৎ হিমালয় রিজনে এটা 70 থেকে 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। কেমন লাগছে ক্লাস? দেখো, অপশনাল পেপার তো লাইভ হলে আরো জমতো, কিন্তু অপশনাল পেপারে বেশি ছেলে মেয়ে থাকে না। এবার আমাদের সত্যি বলতে পেট ব্যাচেও 100-150 যদি লাইভ থাকে, সেইখানটায় এখানে 15-20 জন থাকবে, যখন মন ভেঙে যাবে, এনার্জি পাবো না। তাই এটা রেকর্ডই আসবে এবং রেগুলার বেসিসে আসবে। লাইভে কি হয়, অনেক সময় সমস্যা হয়, কিন্তু এখানে কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকেও আমি আগের থেকে সেটা অন্য টাইমে রেকর্ড করে আপলোড করে রাখবো, তোমরা শুধু পর পর ক্লাসগুলো দেখবে। একদম জিওগ্রাফি যদি নাও থাকে না, এখানে মুখস্থ হয়ে যাবে তোমার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি বলছে, ইট ইজ অ্যাজ মাচ 70 to 100 কিলোমিটার থিক ইন দ্য হিমালয়ান রিজিয়ন। নেক্সট দেখো কি বলছে, বলছে দ্য টেম্পারেচার অফ দ্য ক্রাস্ট ইনক্রিজেস উইথ ডেপথ রিচিং লেভেল অফ অ্যারাউন্ড 200 ডিগ্রি সেলসিয়াস টু 400 ডিগ্রি সেলসিয়াস নিয়ার দ্য মেন্টাল ক্রাস্ট বাউন্ডারি। কি বললো, বলছে দ্য টেম্পারেচার অফ দ্য ক্রাস্ট ইনক্রিজেস উইথ ডেপথ, মানে যখন গভীরতা বাড়বে, এই যে ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠের যত আমি নিচের দিকে যাব, যত গভীরতা বাড়বে তত কিন্তু টেম্পারেচার বাড়তে থাকবে, এবং ফাইনালি আমরা যখন গুরুমণ্ডলে এসে পৌঁছাবো, অর্থাৎ ক্রাস্ট শেষ হবে তখন কিন্তু সেটা 200 ডিগ্রি থেকে 400 ডিগ্রি সেলসিয়াসে এসে পৌঁছাবে। জাস্ট ইমাজিন করো, শুধুমাত্র ক্রাস্টেরই এই তাপমাত্রা। ভূপৃষ্ঠের আমরা যখন একদম নিচে পৌঁছাবো, শেষ সীমার দিকে যেখান থেকে গুরুমণ্ডল শুরু হয়ে যাবে, সেখানে টেম্পারেচার বলছে 200 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে, ঠিক আছে।
বলছে ইন দ্য হায়ার রিজিয়ন অফ দ্য ক্রাস্ট দ্য টেম্পারেচার রাইজেস বাই আপ টু 30°C ফর এভরি কিলোমিটার। কি বলছে? বলছে ভূপৃষ্ঠের যে হায়ার রিজন আছে সেখানে টেম্পারেচার প্রত্যেক কিলোমিটারে, এভরি কিলোমিটারে 30°C হারে কিন্তু বাড়তে থাকে। ঠিক আছে? দ্য ক্রাস্ট ইজ দ্য আউটার লেয়ার অফ দ্য মেড বাই দ্য সেডিমেন্টারি মেটেরিয়াল অ্যান্ড তোমার মানে বলছে যে এই যে তোমাদের ক্রাস্ট আছে, ঠিক আছে, তার বাইরের লেয়ারটা মেইনলি তৈরি হচ্ছে কি সেডিমেন্টারি মেটেরিয়াল দ্বারা, অর্থাৎ সেডিমেন্টারি মানে পাললিক শিলা দ্বারা কিন্তু এটা গঠিত। ঠিক আছে? অ্যান্ড বিনিথ ইট আর অ্যাসিডিক ক্রিস্টালাইন ইগনিয়াস অ্যান্ড মেটামরফিক রক, অর্থাৎ এটা আমাদের ভূত্বকের যে বাইরের লেয়ার সেটা হচ্ছে মেনলি আগ্নেয় শিলা, সেডিমেন্টারি রক মানে পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। ব্যাসাল্টিক অ্যান্ড আল্ট্রা বেসিক রক মেক আপ দ্য ক্রাস্ট লোয়েস্ট লেয়ার, অর্থাৎ আমাদের যে ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠের যে লোয়ার পার্টটা নিচের দিকের অংশটা সেখানে কিন্তু আমরা ব্যাসাল্টিক এবং আল্ট্রা বেসিক তোমার রক কিন্তু পাবো। প্রচন্ড পরিমাণে বেসিক রক বা ব্যাসাল্টিক রক কিন্তু সেখানে দেখা যাবে। তো এটাও পরীক্ষা আসতে পারে। দ্য টেম্পারেচার অফ দ্য ক্রাস্ট রাইসেস আপ ডেপথ রিচিং লেভেল অফ অ্যারাউন্ড আচ্ছা এটা তো বললাম 200°C টু 400°C। ঠিক আছে? ওকে, এটাও বলা হয়ে গেছে আমাদের। ওকে, ক্লিয়ার। এবার দেখো কি বলছে, বলছে এখানে দেখো দ্য লাইটার সিলিকেটস সিলিকা প্লাস অ্যালুমিনিয়াম অলসো নোন অ্যাজ শিয়াল। এই যে ভূপৃষ্ঠ এটাকে কি বলা হয়? শিয়াল বলা হয়। শিয়াল কেন শিয়াল বলা হয়? কারণ এর মধ্যে রয়েছে সিলিকা এবং অ্যালুমিনিয়াম, তাই এটা হচ্ছে শিয়াল। ঠিক আছে? তো সেটাই বলছে দ্য লাইটার সিলিকেটস সিলিকা অ্যান্ড অ্যালুমিনিয়াম অলসো নোন অ্যাজ শিয়াল মেক আপ দ্য কন্টিনেন্টস, অর্থাৎ মহাদেশীয় ভূত্বক, যেটা মহাদেশীয় ভূত্বক এটা মেনলি যে দুটো কম্পোনেন্ট তৈরি সেটা হচ্ছে সিলিকা এবং অ্যালুমিনিয়াম, তাই এটাকে বলা হচ্ছে শিয়াল স্তর। ওয়াইল দ্য হেভিয়ার সিলিকেটস মানে সিলিকা প্লাস ম্যাগনেসিয়াম এই দুটো দ্বারা মহাসাগরীয় ভূত্বক তৈরি, তাই একে বলা হচ্ছে সীমা। ঠিক আছে? তাহলে ভূপৃষ্ঠ যেটা মহাদেশীয় ভূপৃষ্ঠ সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলছে শিয়াল স্তর। আর মহাসাগরীয় যে ভূপৃষ্ঠ সেটা কি বলা হচ্ছে? সীমা স্তর। কেন? কারণ সেখানে রয়েছে সিলিকন এবং ম্যাগনেসিয়াম। এবারে প্রশ্ন আসতে পারে বা তোমার মনে এটাও প্রশ্ন জাগতে পারে যে এর মধ্যে কোনটা ভারী? তো অবশ্যই মহাসাগরীয় ভূত্বক ভারী, সেটা পাতলা। দেখো মহাদেশীয় ভূত্বকের থেকে আমরা একটু আগেই পড়লাম যে মহাসাগরীয় ভূত্বক পাতলা হয়ে থাকে, কিন্তু এখানে যে কম্পোজিশনটা আছে সেটা কিন্তু অনেক ভারী, অর্থাৎ সিলিকন এবং ম্যাগনেসিয়াম রয়েছে, যার জন্য সবসময় মাথায় রাখবে মহাসাগরীয় যে ত্বক সেটা কিন্তু সবসময় ভারী থাকে। ঠিক আছে? এটাকে কি যে জন্য বলা হচ্ছে কি এটা সীমা। আচ্ছা, লাইটার সোডিয়াম পটাশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট রক সাচ অ্যাজ গ্রানাইট মেক আপ দ্য কন্টিনেন্টাল ক্রাস্ট, অর্থাৎ কন্টিনেন্টাল ক্রাস্টের জন্য ক্রাস্টটা মেনলি লাইটার সোডিয়াম পটাশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট রক দ্বারা তৈরি। On other hand, the oceanic crust is made up of thick iron, magnesium, silicate, igneous rock like basalt. ঠিক আছে? ক্লিয়ার? এবং কি বলছে দেখো মোহরেবিক বা মোহ ডিসকন্টিনিউটি অর্থাৎ বিযুক্তি রেখা, মোহ বিযুক্তি রেখা এটা তৈরি হয়েছে লোয়ার কাস্ট অ্যান্ড আপার মেন্টালের মধ্যে। এই যে যেখানে গুরুমণ্ডল শেষ হয়ে যাচ্ছে, দেখো এক সেকেন্ড দেখাচ্ছ আমার ছবি, এখানে এই যে এখানে ভূপৃষ্ঠ শেষ, একটা এখানে ভূপৃষ্ঠ শেষ, তাই না? ভূপৃষ্ঠ শেষ, তারপর শুরু হচ্ছে কি নিচে গুরুমণ্ডল। তাহলে এই যে রেখাটা এটা পৃথক হয়েছে যার দ্বারা, এটাকে আমরা কি বলছি? এটা মোহ বিযুক্তি বলছি। মোহ বিযুক্তি বলছি, সেটাই বললো। তাহলে এইটা সম্পর্কে সমস্ত বৈশিষ্ট্য মানে ক্রাস্ট সম্পর্কে সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা পড়ে ফেললাম। এইগুলোই তো লিখতে হবে পরীক্ষায়। পরীক্ষায় তোমাকে এইগুলো লিখতে হবে। প্রথমে ভাগটা বলতে হবে, তারপর প্রত্যেকটা ভাগের কি বৈশিষ্ট্য আছে সেগুলো তোমাকে লিখতে হচ্ছে। বোঝা গেল? কারো কোনো ডাউট থাকলে বলবে, কমেন্ট সেকশন লিখবে। ঠিক আছে? ওকে, যেমন ডিসকন্টিনিউটি যেগুলো বিযুক্তি রয়েছে সেগুলো আমি একটু পরে দেখাচ্ছি, এখন দেখানোর দরকার নেই। মানে একদম ওপরে যেটা দেখো, যেটা ক্রাস্ট এবং গুরুমণ্ডলের মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে মোহ বিযুক্তি। ঠিক আছে? এবং এই যে মেন্টাল দেখতে পাচ্ছ, এইটা ধরো মেন্টাল, যার মধ্যে ওপরটা হচ্ছে কি আপার মেন্টাল অর্থাৎ বহিঃগুরুমণ্ডল, অন্তঃগুরুমণ্ডল। এই বহিঃগুরুমণ্ডল আর অন্তঃগুরুমণ্ডল পৃথক হয়েছে কার দ্বারা? রেপিতি বিযুক্তির দ্বারা। ঠিক আছে? এবং
গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল পৃথক হয়েছে যার দ্বারা সেটাকে বলা হয় গুটেনবার্গ বিযুক্তি, গুটেনবার্গ ডিসকন্টিনিউটি, যেটা 1912 আবিষ্কৃত হয়। এবং এই অন্তঃকেন্দ্রমণ্ডল আর বহিঃকেন্দ্রমণ্ডল এটা পৃথক হয়েছে যার দ্বারা সেটাকে বলা হয় রেপিত্তি বিযুক্তি বা রেপিত্তি ডিসকন্টিনিউটি। তো এইটাও তোমাকে একটু মেনশন করে দিতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে। এবার দেখো কি বলছে, দ্য লিথোস্ফিয়ার ইজ দ্য আর্থ রিজিড আউটার লেয়ার। অর্থাৎ লিথোস্ফিয়ার মানে ওপরের যে স্পিয়ারটা, এবার এটা আমরা দেখবো, এক সেকেন্ড। ওকে, এই পর্যন্ত আমাদের ক্রাস্ট হয়ে গেল। এবার আমরা একটু আগে দেখলাম না যে মেকানিক্যালি বা কোন অবস্থায় আছে সেই হিসাবে ভাগটা। তো সেক্ষেত্রে একদম ওপরে যেটা ভাগ হচ্ছে সেটা হচ্ছে কি তোমার লিথোস্ফিয়ার। তাই লিথোস্ফিয়ার ইজ দ্য আর্থ রিজিড আউটার লেয়ার, অর্থাৎ পৃথিবীর বাইরের কঠিন অংশ, রিজিড আউটার লেয়ার, ঠিক আছে? উইথ দ্য থিকনেস র্যাঙ্কিং ফ্রম 10 to 200 কিলোমিটার, অর্থাৎ যেটা 10 থেকে 200 কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করেছে, ঠিক আছে? ইট কনসিস্ট অফ দ্য ক্রাস্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য আপার পার্ট অফ মেন্টাল। অর্থাৎ এইটা লিথোস্ফিয়ারটা, যেটা লিথোস্ফিয়ার এইটা ভূপৃষ্ঠ এবং তার সাথে সাথে তোমার মেন্টালের আপার পার্ট নিয়ে তৈরি। কারণ আমরা দেখলাম যে ভূপৃষ্ঠ 100 কিলোমিটার পর্যন্ত খুব জোর বিস্তৃত। তাহলে এখানে লিথোস্ফিয়ার শুধুমাত্র ভূপৃষ্ঠ যদি হয় তাহলে 100 কিলোমিটার হতো না, এখানে বলছে 200 কিলোমিটার পর্যন্ত। তার মানে বাকি যে 100 কিলোমিটার সেটা কিন্তু গুরুমণ্ডলের একদম আপার লেয়ার। এখানে দেখাচ্ছি ছবি, এখানে ছবি দেখাচ্ছি, আমার ছবিটা দেখো সবথেকে বেটার হবে, এক সেকেন্ড। এখানে দেখো, এটা হচ্ছে পুরোটাই গুরুমণ্ডল, এটা গুরুমণ্ডল। তো তা গুরুমণ্ডলের আপার লেয়ার, একদম আপার লেয়ার কি রয়েছে, অ্যাস্টোনোস্ফিয়ার। আর ভূপৃষ্ঠ, এইটা উপরটা সাদাটা ভূপৃষ্ঠ, তাহলে ভূপৃষ্ঠটা অ্যাস্টোনোস্ফিয়ারের মধ্যে কিছুটা ডেবে আছে, তাই না? ওকে, তাহলে এই পুরোটা মিলিয়ে গুরুমণ্ডলের একদম আপার লেয়ার আর ভূপৃষ্ঠ পুরোটা মিলিয়ে তারপর হচ্ছে কি লিথোস্ফিয়ার, যেটা 100 থেকে 200 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। ক্লিয়ার? ওকে, আশা করি বুঝতে পেরেছো। দ্য লিথোস্ফিয়ার ইজ ডিভাইডেড ইনটু টেকটনিক প্লেট হুইচ মুভ অ্যান্ড ক্রিয়েট লার্জ স্কেল চেঞ্জেস অফ দ্য আর্থ জিওলজিক্যাল স্ট্রাকচার। মানে কি বললো, লিথোস্ফিয়ার মানে গুরুমণ্ডলের যে উপরে অংশ, যে অ্যাস্টেনোস্ফিয়ার দেখালাম, সেই অ্যাস্টেনোস্ফিয়ারে ভাসমান অবস্থা রয়েছে কিছু প্লেট। সেই প্লেটগুলোকে ইনক্লুড করা হচ্ছে বলে এখানে কিন্তু তোমার থিকনেসটা বেড়েছে, বোঝা যাচ্ছে? তো সেক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই এই যে টেকটনিক প্লেটগুলো রয়েছে, এগুলো ভাসমান অবস্থা রয়েছে, এগুলো মুভ করছে। এদের মধ্যে 3 ধরনের মুভমেন্ট হয়, একটা হচ্ছে অপসারী মুভমেন্ট, অভিসারী মুভমেন্ট, আর একটা হচ্ছে তোমার কি বলে এটাকে, তির্যক মুভমেন্ট, ঠিক আছে? তো এই মুভমেন্টের ফলে কিন্তু পৃথিবীর ওপরে অনেক রকম চেঞ্জেস আছে, জিওলজিক্যাল চেঞ্জেস আছে। যেমন হিমালয় তৈরি হয়, পর্বত তৈরি হয়, চ্যুতি তৈরি হয়, ফল্ট রিজেন তৈরি হয়। তো সেইগুলো কথাই এখানে বললো, ঠিক আছে? ওকে ওকে, এখানে আর কিছু সেরকম ভাবে নেই। আর অ্যাস্থেনোস্ফিয়ার, ঠিক তার নিচের লেয়ারটাকে আমরা কি বলছি, অ্যাস্থেনোস্ফিয়ার। বলছে ইট লাইজ বিটুইন দ্য লিথোস্ফিয়ার এক্সিস্টিং আপ টু 200 টু 80 টু 200 কিলোমিটার। অর্থাৎ তোমার ভূপৃষ্ঠের নিচে, ঠিক আছে, মানে লিথোস্ফিয়ারের নিচে প্রায় 80 থেকে 200 কিলোমিটার পর্যন্ত যে সান্দ্র তরল গরম ম্যাগমা দ্বারা যে স্তর রয়েছে সেটাকে বলা হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। দ্য রিজিড lithosphere can easily move over it because the atmosphere is soft and plastic। অর্থাৎ এই যে অ্যাটমসফিয়ার এটা কি সান্দ্র, তো একদম পুরো তরল না, মানে কি বলে ওটাকে, চিটচিটে টাইপের, যেটা ম্যাগমা, গরম ম্যাগমার যে স্তর আর কি। During volcanic eruptions, it is the primary source of magma that rise to the surface। অর্থাৎ ভলকানিক ইরেপশনের সময় যখন অগ্নুৎপাত হয় তখন এই ম্যাগমাটাই কিন্তু বাইরে বেরিয়ে আসে, এই স্তর থেকেই আসে, সেটা বললো। দ্য লিথোস্ফিয়ার সেল is divided into large pieces called lithospheric plates. These plates can be separated from the another at one location while elsewhere they may আচ্ছা, এটা বলছে যে এই অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে যে ভাসমান প্লেটগুলো রয়েছে সেই প্লেটগুলো কি করছে, একে অপরের সঙ্গে অনেক সময় ঘর্ষণ করে, অনেক সময় দূরে সরে যায়, সেই কথাটাই এখানে বললো। তো অবশ্যই এইগুলো কিন্তু, এই প্লেটগুলো তোমার কার উপর ভাসমান অবস্থায় রয়েছে, অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় রয়েছে। ওকে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। দেখো, প্রথমে বিষয়টাকে বুঝতে হবে, পুরো বিষয়টা যদি ক্লিয়ার হয়ে যায়, আমি সবার লাস্টে গিয়ে আবার তোমাদের পুরো কি পড়ালাম আবার রিপিট করবো যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? কিন্তু তার আগে এগুলো একটু দেখে নাও। এবার দেখো মেন্টাল যেটা আছে, মানে গুরুমণ্ডল, গুরুমণ্ডলে কি বৈশিষ্ট্য আছে দেখো। বলছে এখানে কি বলছে, দ্য পোর্শনস অফ দ্য ইন্টেরিয়র বিয়ন্ড দ্য ক্রাস্ট ইজ কল্ড দ্য মেন্টাল, ঠিক আছে?
দ্য পোর্শন অফ দ্য ইন্টেরিয়ার বিয়ন্ড দ্য ক্রাস্ট ইজ কল্ড মেন্টাল, অর্থাৎ তোমার ক্রাস্টের নিচে যে স্তরটা শুরু হচ্ছে সেটাকে বলা হচ্ছে গুরুমণ্ডল। এটা এক্সটেন্ড করেছে তোমার কত কিলোমিটার পর্যন্ত? 2900 কিলোমিটার পর্যন্ত কিন্তু এক্সটেন্ড করেছে। অর্থাৎ মোহ বিযুক্তি, তোমরা একটু আগেই দেখলে যে ভূপৃষ্ঠ, মানে ভূপৃষ্ঠ বলবো না, ক্রাস্ট, ক্রাস্ট, ঠিক আছে, এবং তারপর গুরুমণ্ডল শুরু হচ্ছে, তার মধ্যে যে বিযুক্তি সেটাকে বলছে মোহ বিযুক্তি বা মোহ ডিসকন্টিনিউটি। তাহলে এই মোহ বিযুক্তি থেকে 2900 কিলোমিটার পর্যন্ত রয়েছে কি? মেন্টাল বা গুরুমণ্ডল। ইট ইকুয়েটস তোমার to roughly 83% of the earth volume and 67% of it mass, ঠিক আছে। the upper portions of the mantle is called the asthenosphere, অর্থাৎ মেন্টালের গুরুমণ্ডলের ওপরের যে অংশ সেটা কি নামে পরিচিত? asthenosphere. the asthenosphere reaches beyond the lower mantle, it is completely solid, ঠিক আছে। যখন asthenosphere নিচে গুরুমণ্ডলের দিকে পৌঁছায়, অর্থাৎ ধরো এটা লেয়ার, কি হচ্ছে, ধরো এটা লেয়ার আছে, ঠিক আছে, এখানে রয়েছে অ্যাস্টোনোস্ফিয়ার, তার উপরে রয়েছে কি? ভূপৃষ্ঠ বা ভূত্বক। যত অ্যাস্টোনোস্ফিয়ার নিচের দিকে যাব তত কিন্তু এটা সলিড হতে থাকবে। তার মানে গুরুমণ্ডলের একদম আপার পার্টটা হচ্ছে সান্দ্র তরল, ঠিক তার নিচে কিন্তু রয়েছে সলিড স্তর, ঠিক আছে। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। ওকে, দ্য আপার পোর্শন অফ দ্য মেন্টাল ইজ কল্ড দ্য অ্যাস্টোনোস্ফিয়ার অ্যান্ড দ্য অ্যাস্টোনোস্ফিয়ার রিচেস বিয়ন্ড দ্য লোয়ার মেন্টাল, ইট ইজ কমপ্লিটলি সলিড। যখন সেটার অন্তঃকেন্দ্রমণ্ডলে পৌঁছায় এটা কিন্তু সলিড হয়ে যায়, ঠিক আছে। তার মানে গুরুমণ্ডলের একদম আপার পার্টটা হচ্ছে সলিড লিকুইড, আর লোয়ার পার্টটা কিন্তু সলিড। কেন্দ্রমণ্ডলের মধ্যে আপার কেন্দ্রমণ্ডলটা সলিড, আর তার নিচেটা আপার কেন্দ্রমণ্ডলটা যেটা আউটার কোর সেটা হচ্ছে তোমার লিকুইড বা সান্দ্র অবস্থায় রয়েছে, আর নিচেরটা হচ্ছে সলিড, ঠিক আছে। The crust and the uppermost part of the mantle are called the lithosphere, ঠিক আছে। The crust and the outer uppermost part of the mantle, তার মানে গুরুমণ্ডলের একদম উপরের অংশ এবং ক্রাস্ট, এই দুটো মিলিয়ে যেটা তৈরি হয় সেটাকে বলছে লিথোস্ফিয়ার, যেটা আমরা একটু আগেই পড়েছি, যার লেন্থ হচ্ছে 10 থেকে 200 কিলোমিটার লিথোস্ফিয়ার। The lower mantle extends beyond the asthenosphere. It is in a solid state, অর্থাৎ যখন আমরা অন্তঃগুরুমণ্ডলে পৌঁছাই তখন সেটা কিন্তু সলিড হয়ে যায়। দ্য ডেন্সিটি অফ দ্য মেন্টাল ইজ হায়ার দ্যান দ্য ক্রাস্ট, অর্থাৎ ভূপৃষ্ঠের থেকে তোমার এই অংশের ডেন্সিটি, ঘনত্ব কিন্তু অনেক বেশি, 3.3 থেকে 5.5। দ্য আপার মেন্টাল ইজ ডেন্সিটি রেঞ্জেস ফ্রম 2.9 টু 3.3, অর্থাৎ যত পৃথিবীর কেন্দ্রের দিকে যাব তত কিন্তু ঘনত্ব বাড়বে। তাই দেখো একদম আপার গুরুমণ্ডল যেটা, সেখানে দেখো বলছে 3.3 থেকে 2.9 থেকে 3.3, এটা হচ্ছে ঘনত্ব। তারপর যখন আমি অন্তঃগুরুমণ্ডলে ঢুকছি তখন সেটা হয়ে যাচ্ছে কত? 3.3 থেকে 5.7। It contains 83% of the total volume and 68% of the total mass of the earth, অর্থাৎ টোটাল মাস, আর্থের যা মাস আছে তার 68% কিন্তু এটাই এর মধ্যেই রয়েছে। The mantle has been formed largely of silicate minerals minerals rich in iron and magnesium, অর্থাৎ এটা মেইনলি সিলিকেট দ্বারা তৈরি হচ্ছে যেখানে আয়রন এবং ম্যাগনেসিয়াম রয়েছে। The mantle is made up to 45% oxygen, 21% silicon and the 23% magnesium as basic element, ঠিক আছে। Temperature of this mantle ranges from around 200 degrees Celsius at the upper crust, একদম ওপরে আপার ক্রাস্টাল যে বর্ডার রয়েছে মানে অ্যাস্টোনোস্ফিয়ার, ওখানে সেখানে 200 কিলোমিটার কাছাকাছি। কিন্তু যত আমি আস্তে আস্তে নিচের দিকে যাব, অন্তঃগুরুমণ্ডলের দিকে যাব, তাপমাত্রা দেখো 4000 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছাচ্ছে, ঠিক আছে। ওকে, এবার আমরা দেখব কোর সেকশন মানে কেন্দ্রমণ্ডল। দ্য কোর ইজ made up of very heavy material mostly composed of nickel and iron, অর্থাৎ যে কেন্দ্রমণ্ডল এটা অনেক ভারী মেটেরিয়াল দ্বারা কিন্তু তৈরি, যেটা হচ্ছে মেনলি তোমার নিকেল এবং আয়রন দ্বারা কিন্তু তৈরি। ওকে, বলছে ইট ইজ সামটাইমস রেফার টু অ্যাজ এ নিফে লেয়ার, এটাকে অনেক সময় নিফে লেয়ারও বলা হয়ে থাকে, কারণ এটা মেনলি কম্পোজ বাই নিকেল অ্যান্ড তোমার আয়রন, ঠিক আছে, নিকেল অ্যান্ড আয়রন দ্বারা তৈরি বলে এটাকে নিফে লেয়ারও বলা হয়ে থাকে। দ্য কোর মেন্টাল বাউন্ডারি ইজ লোকেটেড অ্যাট দ্য ডেপথ অফ 2900 কিলোমিটার, ঠিক আছে। কি বলছে? দ্য কোর মেন্টাল বাউন্ডারি,
অর্থাৎ যে মেন্টাল মানে গুরুমণ্ডল রয়েছে, আউটার গুরুমণ্ডল যেখানে শেষ হয়ে যাচ্ছে এবং কোর শুরু হচ্ছে, সেটা হচ্ছে 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করেছে। দ্য কোর মেন্টাল বাউন্ডারি ইজ লোকেটেড অ্যাট দ্য ডেপথ, অর্থাৎ মানে এটা বললো, সরি এখানে আমি একটু কি বলবো, এখানে কি বললো যে 2900 কিলোমিটার পর্যন্ত রয়েছে কি তোমার গুরুমণ্ডল, ঠিক আছে, তারপর থেকে কোর শুরু হয়ে যাচ্ছে, কোরের বাইরের অংশ আউটার কোর শুরু হচ্ছে, প্রথমে আউটার কোর, তারপরে হচ্ছে কি ইনার কোর। ওকে, এখানে কি বলছে, কোর লাইজ বিটুইন 2900 কিলোমিটার থেকে 6400, অর্থাৎ 2900 কিলোমিটার থেকে শুরু হচ্ছে আর 6378 কিলোমিটার পর্যন্ত যাচ্ছে। দা আউটার কোর ইজ লিকুইড ওয়াইল দ্য ইনার কোর ইজ সলিড, অর্থাৎ এই যে আউটার কোর এটা কিন্তু রয়েছে লিকুইড অবস্থায় আর এটা রয়েছে সলিড অবস্থায়। এবার প্রশ্ন, স্যার এটা লিকুইড কেন? কারণ এটা সালফারের ইমপিউরিটিসের জন্য এটা সান্দ্র অবস্থায় কিন্তু রয়েছে, ঠিক আছে। দ্য ডেন্সিটি অফ দ্য কোর ইজ হায়ার দেন দ্য মেন্টাল, অর্থাৎ গুরুমণ্ডলের তুলনায় এখানে কিন্তু ডেন্সিটি অনেক বেশি, যেটা 5.5, যত উপরে যাবে 5.5 থেকে শুরু হবে এবং 13.6 পর্যন্ত এটা এসে পৌঁছাবে। অর্থাৎ যত আমরা পৃথিবীর কেন্দ্রের দিকে যাব তত কিন্তু ডেন্সিটি বাড়তে থাকবে, ইভেন এটা একদম কোর সেকশনে গিয়ে দাঁড়ায় 13.6 গ্রাম পার সেমি। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এগুলো কি বৈশিষ্ট্য দেখছি আমরা। ওকে, এখানে দেখো ভলিউম অ্যান্ড মাস অফ দ্য কোর আর 16 অ্যান্ড 32% অফ দ্য টোটাল ভলিউম অ্যান্ড মাস অফ দ্য আর্থ রেসপেক্টিভলি। ঠিক আছে, বোঝা গেল? এবং এই যে গুরুমণ্ডল আর হচ্ছে কেন্দ্রমণ্ডল এটা ভাগ হয়েছে যেটা দ্বারা, সেটা হচ্ছে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি বা গুটেনবার্গ বিযুক্তির দ্বারা। এবার আউটার কোর আর ইনার কোর সম্পর্কে যদি বলি তাহলে সেক্ষেত্রে দেখো, দ্য আউটার কোর উইচ সারাউন্ডস দ্য ইনার কোর ইজ লোকেটেড বিটুইন 2900 থেকে 5100 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তার লাভ করেছে, যেটা আমি ছবিতে দেখিয়েছিলাম প্রথমেই। এবং এটা আয়রন উইথ নিকেল অ্যান্ড ট্রেস অ্যামাউন্ট অফ লাইটার মেটেরিয়াল মেক আপ আউটার কোর, অর্থাৎ আউটার কোরে তুলনামূলকভাবে একটু লাইটার মেটেরিয়াল, তোমার মেটাল দেখা যায়, একটু হালকা, কিন্তু ইনার কোরে একদম খুব ভারী পরিমাণে কিন্তু দেখা যায়, মেটাল দেখা যায়। ঠিক আছে, দ্য আউটার কোর ইজ লিকুইড বিকজ ইট ইজ নট আন্ডার এনাফ প্রেশার টু সলিডিফাই, অর্থাৎ দেখো যত আমরা পৃথিবীর অভ্যন্তর যাবে তত প্রেশার থাকবে তো, কিন্তু এই অংশে না, এই আউটার কোর যেটা বহিঃকেন্দ্রমণ্ডল, এখানে অতটা প্রেশার কাজ করতে পারে না। কেন? ডিসপাইট হ্যাভিং এ কম্পারেবল কম্পোজিশন অফ ইনার কোর, মানে ইনার কোর তুলনায় বেশি কাজ করতে পারে না, কারণ এখানে সালফার ইম্পিউরিটিস রয়েছে। ওকে, অ্যাকর্ডিং টু ডাইনামো থিওরি, আর্থ ম্যাগনেটিক ফিল্ড ইজ ক্রিয়েটেড বাই দ্য কনভেকশনস ইন দ্য আউটার কোর মিক্সড উইথ দ্য কোরলিস এফেক্ট। ওকে, ইনার কোর যদি বলি তাহলে সেক্ষেত্রে বলেই দিয়েছি, ইনার কোর হচ্ছে একদম 5100 কিলোমিটার থেকে 6400 কিলোমিটার বা 6378 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, এবং এটা অনেক বেশি হেভি মেটাল দ্বারা তৈরি, এবং the rotation of the earth inner core is slightly quicker than the rotation of the surface। ঠিক আছে, ওকে, অ্যাজ তোমার এখানে কি বলছে, ম্যাগনেটিক ফিল্ড কিন্তু ক্যান নট বি মেনটেন্ড ইন দ্য সলিড ইনার কোর বিকজ ইট ইজ টু হট, অর্থাৎ এখানে তাপমাত্রা প্রচন্ড বেশি, যার কারণে এখানে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু কাজ করে না। দ্য কোর মেক্স আপ অনলি অ্যারাউন্ড 16 অফ দ্য আর্থ ভলিউম বাট অ্যাকাউন্টস ফর 33% অফ ইটস মাস। ঠিক আছে, অর্থাৎ 16%কে ভলিউম কভার করে কিন্তু 33% মাসকে কভার করে। তো এই হচ্ছে পুরো বিষয়। এবার তুমি ডিসকন্টিনিউটি গুলো বলতে পারো যে কি কি ডিসকন্টিনিউটি রয়েছে। তো সেক্ষেত্রে ডিসকন্টিনিউটি বলতে আমি একটু আগেই তোমাদের বলে দিলাম যে কি কি ডিসকন্টিনিউটি রয়েছে। ওকে, কি কি ডিসকন্টিনিউটি রয়েছে, একদম উপরে যদি আমি দেখি, একদম উপরে, সরি এটা যদি বলি, এটা যদি হয় তাহলে এখানে আমি কি দেখলাম, একদম ওপরে, ঠিক আছে, এটা হচ্ছে গুরুমণ্ডল, এটা হচ্ছে গুরুমণ্ডল, এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। তো গুরুমণ্ডলের মধ্যে তাহলে গুরুমণ্ডল এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার গুরুমণ্ডল, তাই তো? তাহলে গুরুমণ্ডল আর হচ্ছে তোমার এদিকে হচ্ছে ভূপৃষ্ঠ, এর মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে মোহ বিযুক্তি, তাই না? ক্লিয়ার? এই গুরুমণ্ডলকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বহিঃগুরুমণ্ডল আর একটা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। তাহলে এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে কোন ফিল্ডটা রয়েছে, একটু আগে দেখছিলাম, এটা রয়েছে রেপিত্তি ডিসকন্টিনিউটি রয়েছে। তাহলে এটা অ্যান্সার হবে কি, এইটাকে আমরা বলবো রেপিত্তি। ওকে, আচ্ছা গুরুমণ্ডল, এটা গুরুমণ্ডল আর এটা কেন্দ্রমণ্ডল, এর মাঝখানে রয়েছে কি গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। আর এই যে কেন্দ্রমণ্ডলের মধ্যে দুটো ভাগ, বহিঃ কেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডল। তাহলে এর মধ্যে যেটা রয়েছে সেটা কি বলছি আমরা, সেটাকে আমরা বলছি তোমার লেহমান ডিসকন্টিনিউটি। ওকে, তো এইটা তোমরা একটু বলে দেবে, আর কিচ্ছু করতে হবে না, খুব তাড়াতাড়ি এগুলো নোটগুলো লেখা হয়ে যাবে।
এবার আর্থের কেমিক্যাল কম্পোজিশন যদি বলি, তাহলে সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তোমার কেমিক্যাল কম্পোজিশন বলতে তোমার এটা মেনলি আয়রন যে 32.1%, অক্সিজেন 30%, সিলিকন 15%, ম্যাগনেসিয়াম 13%, সালফার 2.9% দ্বারা তৈরি। কেমিক্যাল কম্পোজিশন নিকেল 1.8% রয়েছে। ঠিক আছে, ওকে, ব্যাস আর কিচ্ছু এখানে নেই, সব কিছু আমরা আলোচনা করে ফেললাম, সব A to Z। তো আজকে আমাদের কোশ্চিন কি ছিল? আজকে আমাদের কোশ্চিন ছিল তোমার, আজকে আমাদের কোশ্চিন ছিল কি, ইন্টেরিয়ার অফ আর্থ কোর মেটাল অ্যান্ড ক্রাস্ট। তো ওভারঅল এবার আমি তোমাদের একটু, এক সেকেন্ড, আমি তোমাদের একটু, হ্যাঁ, আমি তোমাদের একটু পুরো বিষয়টাকে একটুখানি সারসংক্ষেপে বলে দিই যে কি বললাম। ফার্স্ট আমরা কি বললাম, যে পৃথিবীর গঠনের শ্রেণীবিভাগ, পৃথিবীর অভ্যন্তর, ঠিক আছে, আভ্যন্তর ক ভাগে ভাগ করা হয়, আভ্যন্তরীণ অভ্যন্তরীণ তরীণ শ্রেণীবিভাগ দেখলাম। ঠিক আছে, শ্রেণীবিভাগ, সেখানে আমরা কি দেখলাম, শ্রেণীবিভাগটা দুভাগে করা যাচ্ছে। কি ভাগে? একটা ভাগ হচ্ছে তোমার যান্ত্রিক ভাবে, ঠিক আছে, মেকানিক্যালি, যান্ত্রিক ভাবে মানে কোন অবস্থায় আছে, সেখানে আমরা কি দেখলাম, এখানে আমরা দেখলাম তিনটে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার লিথোস্পিয়ার, 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 আরেকটা দেখলাম কি, দেখলাম অ্যাসথেনোস্পিয়ার, অ্যাসথেনোস্পিয়ার, আরেকটা কি দেখলাম, মেসোস্পিয়ার। মেসোস্পিয়ার বলতে একদম লোয়ার পার্ট, যেটা কেন্দ্রমণ্ডলকে বোঝাচ্ছে। ঠিক আছে, মেসোস্পিয়ার, মেসোস্পিয়ার, ঠিক আছে। আরেকটা দেখলাম কি আমরা, রাসায়নিক ভাবে বা উপাদান অনুসারে, কম্পোজিশন অনুসারে ভাগ, উপাদান ভাবে ভাগ বা অ্যাকর্ডিং টু কম্পোজিশন। ঠিক আছে, তো এখানে আমরা দেখলাম এর ভাগ হচ্ছে কি, একদম ওপরে রয়েছে ভূপৃষ্ঠ, ঠিক আছে, ভূপৃষ্ঠর নিচে রয়েছে গুরুমণ্ডল, গুরুমণ্ডল, আর তার নিচে রয়েছে কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, আচ্ছা, গুরুমণ্ডলকে আমরা দেখলাম বহিঃগুরুমণ্ডল, গুরুমণ্ডল, আর এটা অন্তঃগুরুমণ্ডল। এক্ষেত্রেও সেম, বহিঃগুরুমণ্ডল আর অন্তঃগুরুমণ্ডল, এই দুই ভাগে দেখলাম। ক্লিয়ার? একদম প্রথম থেকে দেখো, পুরো ক্লাসে আমরা কি কি পড়লাম। পৃথিবীর আভ্যন্তরীণ শ্রেণীভাগ কভাগে ভাগ করা যায়, এবং তুমি এই ছবিটা এঁকে দেখালে। ঠিক আছে, তারপর তুমি বললে এই যে তথ্যগুলো তুমি বলছো 2 নম্বরে, কিসের পরিপ্রেক্ষিতে, তুমি সোর্সটা কোথায় পেলে? তাহলে উৎস, তুমি সেখানে বললে কি দুটো উৎস আছে স্যার, একটা হচ্ছে ডাইরেক্ট, যেখানে আমরা ড্রিলিং করে ভলক্যানিক ইরেপশন থেকে পৃথিবীর উপরে শিলার ওপর গবেষণা করে, ঠিক আছে, মাইনিং করে ডাইরেক্ট আমরা এখানে কি করছি, সোর্স পেয়েছি, ডাইরেক্ট সোর্স। আর ইনডাইরেক্ট সোর্স, যেটা আমরা কোনো মেটেরিয়াল থেকে পেয়েছি, তোমার গ্র্যাভিটেশন ফোর্স থেকে পেয়েছি, ম্যাগনেটিক ফিল্ড থেকে পেয়েছি, সিসমিক ওয়েভ থেকে পেয়েছি, ইনডাইরেক্ট সোর্স। তুমি এটা বলে দিলে। তারপর কি করলে, তাহলে প্রথম কি, তুমি প্রথমে বললে যে পৃথিবীর অভ্যন্তর গঠনকে দুভাগে ভাগ করা যায়, এইটা একভাবে যান্ত্রিক ভাবে, একটা হচ্ছে উপাদান অনুসারে। যান্ত্রিক ভাবে 3টে ভাগ বলে দিলে, আর এইটা ছকটা করে দিলে। তারপর তুমি কি বললে, যে এই তথ্যগুলো আমরা কোথা থেকে জানতে পারি, এখান থেকে জানতে পারি। ঠিক আছে, ডাইরেক্ট সোর্স, ইনডাইরেক্ট সোর্স। তারপর তুমি ভাগ করছো কিভাবে, এই যে তুমি বললে যে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে উপাদানগত অনুসারে, তো উপাদান বা কম্পোজিশন অনুসারে তুমি ভাগটা করলে এইটা। ঠিক আছে, ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠের বৈশিষ্ট্যগুলো তুমি বললে, যেটা আমি একটু আগে পড়ালাম তোমাদের। গুরুমণ্ডল বৈশিষ্ট্য বললে, ঠিক আছে, কেন্দ্রমণ্ডল তাদের বৈশিষ্ট্য বলে আলোচনা করলে। আর লাস্টে গিয়ে যান্ত্রিকভাবে, যেটা আমি একবারই করিয়েছি, যান্ত্রিকভাবে যেটা আছে, লিথোস্ফিয়ার কত কিলোমিটার পর্যন্ত, অ্যাস্টেনোস্ফিয়ার কত কিলোমিটার পর্যন্ত, মিসোস্ফিয়ার কত কিলোমিটার পর্যন্ত, তুমি বলে দিলে। ঠিক আছে, এবং সাথে তুমি ডিসকন্টিনিউ গুলো বলে দিলে। ব্যাস, এখানে 1 নাম্বার কাটার কারো জায়গা নেই, 1 নাম্বার, সিঙ্গেল নাম্বার কাটার কারো জায়গা নেই। আচ্ছা, আজকে আমি ক্লাসটা তোমাদের ইংলিশ ভার্সনে করলাম, নোটটা ইংলিশ ভার্সনে, কিন্তু পুরোটাই আমি বাংলাতে বলে দিয়েছি। ঠিক আছে, তোমরা যদি বলো যে না স্যার বাংলাতে করান, কারণ অনেকেই এসএমএস করেছিল স্যার ইংলিশেই করান, বাংলাতে তো আপনি বলছেন, তো দুজনেরই সুবিধা হবে। তো সেই জায়গায় বাংলাও নোট থাকছে, আমি বাংলাতেই বলছি, তাহলে সবাই কিন্তু ক্লাস করতে পারবে না, যার জন্যই কিন্তু আমি এখানে ইংলিশে রেখেছি। তোমরা যদি বলো যে না স্যার বাংলাতে করান, বাংলার নোট রাখুন, তাহলে সুবিধা হবে, তাহলে অবশ্যই কিন্তু আমি বাংলায় রাখবো। কিন্তু এইভাবে ইংলিশে রাখলে সুবিধাটা কি হবে আমি বলে দিই। সুবিধাটা হবে, যারা ইংলিশ ভার্সন আছে তারা নোট দেখে বুঝে যাবে, যারা বাংলা ভার্সন আছে তারা আমার কথা এবং লেখা শুনে বুঝে যাবে। বোঝা যাচ্ছে, দুজনেই এখানে ইকুয়ালি বেনিফিটেড হবে। সমাজ মে আয়া? এবার তোমার সিলেবাসটা খোলো, সিলেবাস খুলে দেখো প্রথম টপিক, প্রথম লাইনটা কি আছে।
আজকে সেটা দিয়ে শুরু করলাম। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি। দেখো আজ থেকে পড়াচ্ছি না, 2019 থেকে পড়াচ্ছি, ঠিক আছে? মাঝখানে পুলিশের ছেলে মেয়েদের পড়াতাম আমি, ওদের মধ্যে সেই জিনিসটা নেই। ওরা ওই 250 পাতার 250 খানা কোশ্চিন করে পরীক্ষা দিয়ে যাবে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। যে কোনো দিনও পড়াওনি সে পুলিশের লাইনে টপ টিচার। যাই হোক, সেইগুলোর মধ্যে যাচ্ছি না, তর্ক বিতর্কের মধ্যে। তবু এইটুকু, তোমরা যেহেতু সিভিল সার্ভেন্ট হবে, আমি এইটুকু আশা রাখবো যে তোমাদের মধ্যে সেই লজিক্যালি চিন্তা ভাবনা করার বিষয়টা এসে গেছে, ঠিক আছে? তোমরা বাকিদের থেকে কিন্তু আলাদা, এটা আমি ধরেই চলছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের যে ক্লাসগুলো পড়াবো আমি, খুব ভালোভাবে পরপর পরপর তোমরা করো। আমি তোমার গ্যারান্টি দিচ্ছি একটা সিঙ্গেল কোশ্চিন এদিক ওদিক হবে না। আমার কথায় বিশ্বাস করার কোনো দরকার নেই। আবার বলছি, তোমরা সিভিল সার্ভেন্ট অ্যাসপিরেন্ট, তো সেক্ষেত্রে লজিক্যালি সবকিছু ভাববে। আমি যখন জিও টেকটনিক কমপ্লিট করাবো, আমি যখন ক্লাইমেটোলজি কমপ্লিট করাবো, আমি যখন ওশনোগ্রাফি কমপ্লিট করাবো, ঠিক আছে, তারপর তুমি সেইগুলো যেখান থেকে ইচ্ছা তুমি একটু দেখে নিও যে এই ধরনের কোশ্চিন আসে কিনা। তুমি চাইলে আমাদের প্রিভিয়াস 10 ইয়ার্সের কোশ্চিন দেখতে পারো, বা তুমি ইউপিএসসির কোশ্চিন দেখতে পারো, যা যা ইচ্ছা তুমি দেখতে পারো। কিন্তু তুমি একটু দেখে নিও, ইউপিএসসিটা দেখো না, কারণ ইউপিএসসিটা আর একটু অ্যাডভান্স লেভেলে আসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তবুও 70% তুমি পেয়ে যাবে কোশ্চিন। তোমার ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন দেখো, 10 ইয়ার্সের, যে এর বাইরে থেকে কোনো কোশ্চিন আছে কিনা। আর আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আসবে না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো তোমার সবাই। জানিও কমেন্ট সেকশনে কেমন লাগলো তোমাদের ক্লাসটা।